প্রশ্নটা করছে যে বিশ্বের মানে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জেলার সাথে অনলাইনে কনফারেন্স করছেন, তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কি করতে হবে, কি করণীয়, এবং আমাদের কি করা হয়েছে বা আমাদের মানে সব কিছু আপডেট দিচ্ছেন এবং নিচ্ছেন। অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী কি এমন করছেন কিনা, এটা এই কলার প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, আমি আপনার জায়গায় কথা বলছি। ধন্যবাদ আপনাকে। আমি সরকারকে নিয়ে কথা বলতে চাই। আমি বিলিভ করি এটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, যেখানে ক্যাবিনেট রেসপন্সিবল হবে। আর আমি নিজেও লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী এটা খবর নিচ্ছে, সকালবেলা এটা প্রত্যেকটা ডিসির সাথে কথা বলছে, সবই হচ্ছে। বাট জিনিসটা আসলে এই জিনিসটা বড় কথা না, আপনার জিনিসটা প্রথম থেকে দেখতে হবে। এই ধরনের মহামারী হ্যান্ডেল করার জন্য আপনার সিস্টেম ডেভেলপ করতে হয়। আপনি আসিফ ভাই অনেকগুলি কথা বলছেন যে মন্ত্রী মিনিস্টার এসব বলছেন। আমি পলিটিক্স করি, 12-14 বছর হয়ে গিয়েছে আজকে জাতীয় পর্যায়ে। আমি বুঝি জিনিসটা। দেখুন, পলিটিক্যাল স্টেটমেন্টকে আমরা সিরিয়াসলি নেই না, মানে আমি নেই না। আমি শিওর সাধারণ মানুষরা কিভাবে নিবে, সাধারণ মানুষকে ওই মুহূর্তে বলার জন্য ওনারা বলেন। একটা কথা বলতেই পারেন যে আমরা এটাকে মোকাবেলা করব, আমরা এটাকে এই করব, আমরা এটাকে সেই করব। বাট আপনি যদি বাস্তবে চিন্তা করে দেখেন আজকের এই জিনিসটা হওয়ার কারণটা কি? আজকের জিনিসটা হওয়ার কারণটাই হলো আমরা প্রথম থেকেই সময়ের সাথে যে পরিবর্তনটা আসার কথা, আমরা বই দিচ্ছি, আমরা কোয়ালিটি দেখছি না। আমরা স্কুল বিল্ডিং বানাচ্ছি কিন্তু জিপিএ বলছে আই এম জিপিএ 5, দ্য কোয়ালিটি ইজ অ্যাপলিং। আমরা হাসপাতাল বানাচ্ছি, সেখানে মেশিনারিজ পড়ে থাকছে। সো হিউম্যান ডেভেলপমেন্টের দিকে এই সরকার সেরকম কোনো ধরনের কনসেন্ট্রেশন করে নেই। ক্রাইসিস ম্যানেজমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট গত 10 বছরে। এই কারণে এই ধরনের একটা কাজে এসে দেখা যাচ্ছে যে এমপিরা চাল দিচ্ছে, কেউ গম দিচ্ছে, মেয়র নিজে চালের প্যাকেট ঠিক করছে। আসলে এই জিনিসগুলি সিগনিফিকেন্ট না। এগুলি আমরা করতে পারি, বিরোধী দল এলাকায় পাঠাতে পারি, পাঠাচ্ছি, আমাদের টিমরা কাজ করছে, অনেকেই কাজ করছে। কিন্তু আপনি যখন সরকার হবেন, আপনি সিস্টেম ডেভেলপমেন্ট করবেন। ইউ ক্যান গো টু হলিডে বাট দ্য ওয়ার্ক উইল নেভার গো টু হলিডে। রাইট। এখন এখানে বসে আপনি আজকে যেটা ভাই বললো যে 2 বছরের ওলেভেলের পড়া আপনি একা পড়বেন, আপনি সারা রাত পড়ছেন, সবাই দেখি। কিন্তু 2 বছর ধরে কোন কোন টপিক পড়া দরকার ছিল সেটা বের করা দরকার ছিল আমাদের। সো গত 10 বছরে যাবত আমরা কসমেটিক ডেভেলপমেন্ট, জিডিপি গ্রোথ দ্য অনলি থিং। আমরা 10 বছরই যখনই কথা বলেছি, আমাদেরকে ফ্লাইওভার দেখানো হয়েছে, আমাদেরকে পাওয়ার প্ল্যান দেখানো হয়েছে, আমাদেরকে ডেটা দেখানো হয়েছে। উই অ্যাপ্রিশিয়েট কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। তারপর কিন্তু এই যে যেমন আমি আপনাকে বলি, আমি ওই দিন অনুষ্ঠানে বলছি যে কয়েকটা পয়েন্ট আমি আপনাকে দিই। দেখেন, আজকে 4-5টা হাসপাতাল আপনি করেছেন শুধুমাত্র কিসের জন্য? করোনার জন্য। তো আজকে নরমাল হাসপাতালে পর্যন্ত রোগীরা যাচ্ছে না। তা আপনি বাংলাদেশে আপনি দেখাচ্ছেন কোন গ্রুপ রুম দিয়ে দিচ্ছে, 500 হাসপাতাল বেড। কেন? আপনি এখনো প্রাইভেট হসপিটাল যারা আছে, ডিজি হেলথ, তাদের সাথে বসে যদি ট্র্যাক করে, যেমন আমি কথা বলি, আজকে ইউনাইটেড হসপিটাল আর অ্যাপোলো হসপিটাল আমার এখানে, আর ল্যাব এইড আর স্কয়ার হাসপাতাল, এমন যদি করা হয়, ইউনাইটেড অ্যাপোলো রোগীগুলি সব দেখবে, অ্যাপোলো শুধু করোনা দেখবে, আর ল্যাবে ইউনাইটেড আপনার স্কয়ারের রোগীগুলি দেখবে, স্কয়ার শুধু করোনা দেখবে। এরকম করে করে যদি আপনি ভাগ করে দেন, অথবা প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটাল করোনা দেখবে এবং গভর্নমেন্ট হসপিটালের পেশেন্টগুলি ভর্তুকি দিয়ে দেখবে প্রাইভেট। এই যে প্ল্যান অফ অ্যাকশন, নার্সদের কি হবে, তাদের জন্য থাকার ব্যবস্থা, পিপি দেওয়া, এই যে এক্সিকিউশন, আপনি দেখেন চাল চুরির যে ঘটনা, বিকজ দ্য সিস্টেম হ্যাজ বিন কারাপ্টেড টু সাচ অ্যান এক্সটেন্ট যে আপনি ইচ্ছা করলে 10 টাকা উপর থেকে পাঠালে এটা 9 টাকা হয়ে যাবে। এটা এই আমলের না, ইট হ্যাজ বিন আ প্র্যাকটিস ফর লাস্ট 10 ইয়ার্স। কি আসিফ ভাই আপনি আমার সাথে একমত? না, আমার কথা হলো লাস্ট 10 ইয়ার্স যাবত সিস্টেমটা এমন ভাবে কারাপ্টেড হয়ে গিয়েছে যে আপনি 10 টাকা দিলে এটা পৌঁছাতে 1 টাকা পৌঁছাবে। আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল কারাপ্টেড হয়ে গেছে। এখন যদি একটা মন্ত্রী যে অনেক কিছু করে, যেমন অনেকেই এখন মার্কেটে বলছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ওকে ফাইন, স্বাস্থ্যমন্ত্রীর আইডেন্টিটি ক্রাইসিস, ইমেজ ক্রাইসিস, ভুল কথা বলছে, নার্ভাস হয়ে যাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, বাট হু ইজ দ্য ম্যারাডোনা? আপনি ওনাকে বাদ দিয়ে দিলাম, তারপর ওনাকে রিপ্লেস কে করবে? আপনি স্বাস্থ্যমন্ত্রীকে বাদ দিতে হলে আপনার আব্দুল্লাহ সাহেবকে বাদ দিতে হবে, প্রফেসর, আপনার ডিজি হেলথকে বাদ দিতে হবে, আপনার সেক্রেটারিকে বাদ দিতে হবে, আপনার সবাইকে বাদ দিতে হবে, যে আপনার নতুন সেটআপ আনতে হবে। তাহলে কি আপনি মনে করেন এটা চেঞ্জ হয়ে যাবে? হবে না। বিকজ গত 10 বছর যাবত
আমরা হিউম্যান ডেভেলপমেন্টে কাজ করি নেই, আমাদের বাজেট অনেক অল্প, সেখান থেকে 70% আবার চুরি হয়ে গেছে। আমরা এইটা জিনিসটা নিয়ে হেডেক নেই। আমি আপনার কাছে একটা জিনিস, যেহেতু আপনি প্রাইভেট হসপিটাল নিয়ে কথা বলছেন, আমি একটা প্রশ্ন মান্না ভাই, বদিউল আলম মজুমদার স্যার, সবাইকে আমি প্রশ্ন করছিলাম যে দেখুন, বাংলাদেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে এবং প্রাইভেট হসপিটাল গেলেও কিন্তু বেশ টাকা ইনকাম করছে। এই মুহূর্তে তাদের কোনো ভূমিকা দেখছি না এবং সরকারের কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না যে ইয়েস আপনাদেরকে এই মুহূর্তে। না না, আপনি কি ভূমিকা, আপনি প্রাইভেট হসপিটালে কি ভূমিকা দিবেন? দে আর নট অ্যালাউড টু ট্রিট করোনা পেশেন্ট। বাট যদি সরকার তাদেরকে অ্যাডভাইস করে, তো সরকার তো করছে না। আমরা তো প্রথম থেকে বলছি যে সরকার তাদের সাথে বসা দরকার, সরকার বাংলাদেশে পলিটিক্যাল কাউন্সিল করা দরকার। আজকে প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল থেকে ছোট একটা কমিটি করে একজনকে হেড করুক, আমরা চেষ্টা করি বলার জন্য। এখন আমি পারতো 10,000 ব্যাগ 10টা পরিবারের কাছে দিতে পারবো, 10,000 অন্যটা পরিবারের, এতে বাংলাদেশের প্রবলেম সলভ হবে না। তো আপনার সিস্টেম ডেভেলপ করে এটাকে উপলব্ধি করে ন্যাশনাল ক্রাইসিস করে তারপরে এই জিনিসগুলি আসবে। বাট আপনার তো এটা অ্যাডমিট করতে হবে যে 10 বছর বাংলাদেশে যেটাকে বলা হয় লিপস্টিক ডেভেলপমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ হাতির জেলে বাতি, ফ্লাইওভার, এইটা ওইটা গাবুছলে। তো আমার কথা হলো, আপনি কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি না করেন, এই লাস্ট মুহূর্তে এসে এটা আপনার জন্য প্রবলেম হয়ে যাবে এগুলিকে ম্যানেজ করে, এবং সেটাই হচ্ছে। আজকে আপনি স্বাস্থ্যমন্ত্রী পদ ত্যাগ যেতে পারেন, ট্রোল করতে পারেন ফেসবুকে, অনেক কিছু করতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি করতেই পারেন। বাট আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে দর্শক ফোন করছে তাকে, যে বাংলাদেশে এত বড় সংকট, এত কিছু, আপনি খাদ্যমন্ত্রীর নাম বলতে পারবেন? পারবেন না। আপনি বাংলাদেশে খাদ্যমন্ত্রীর নাম বলতে পারবেন? কেন বলতে পারবেন? আমি বলতে পারি না। আমি জানি না আসিফ ভাই আপনি বলতে পারেন কিনা, এবং আমি দর্শক যে হোস্ট আছে উনি, তার মানে চিন্তা করেন বাংলাদেশে এই ক্রাইসিসের সময় খাদ্যমন্ত্রীর নাম কেউ বলতে পারে না। তার মানে এই মন্ত্রীদের আইডেন্টিটি ক্রাইসিস কতখানি। আজকে এমপিরা, ঢাকায় 2জন মেয়র আছে, আপনার কোনো খবর নাই। অনেকে বলে যে দায়িত্ব বুঝে পায়নি। রাজনীতিবিদের বা দায়িত্ব কিসের? রাজনীতিবিদ জনগণের প্রবলেম অনুধাবন করবে, রাজনীতিবিদ কাজ করবে। রাজনীতিবিদের তো দায়িত্ব, যেহেতু ব্যুরোক্রেটিক কথা, রাজনীতিবিদ দায়িত্ব। আজকে এত এমপি আছে, হাতে গোনা কয়েকজন এমপি। যেই ভাই বললেন কথাটা, আমি একটা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা যে জেলাতে কথাগুলি বলে, আমি দেখেছি একটা ইসে দেখেছি যে শুধুমাত্র ঢাকাতে আমি একদিন দেখেছি, আমি বলবো না অন্য জেলা, ঢাকাতে আমি দেখেছি বিপুল সাহেব আর আপনার আরেকজন এমপি ছিলেন। অন্য সব গোপালগঞ্জ অন্য জায়গাতে হয়েছে, কোন এমপি ছিলেন না। শুধুমাত্র সেখানে সিভিল সার্জন ছিলেন, ডিসি ছিলেন, এসপি ছিলেন, তাদের সাথে কথা বলতেন। আপনি যদি পলিটিশিয়ানদেরকে না ইন্টিগ্রেট করেন, যেমন কথা হচ্ছে যে মুখ দেখে দেয়া যাবে না যাদের ত্রাণ যাচ্ছে, আপনি যদি গ্রাম অঞ্চলে পলিটিশিয়ানদেরকে না করেন, প্রত্যেকটা ইউনিয়নে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা যারা আছে সবাইকে মিলে কমিটি না করেন, ডিসি কিভাবে দিবে? ডিসি তো চিনে না, ডিসি তো আসছে মাত্র 1 বছর। এই পুরো লিস্ট আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের করা, ইউনিয়নের চেয়ারম্যানের করা, মেম্বারের করা, সে তো দিবে না। তো আমার কথাটা হলো যে এই জিনিসগুলি এখনো যা ড্যামেজ হওয়ার হয়েছে, বাট আমি মনে করি এখনো ন্যাশনাল ক্রাইসিস করে ইউ মাস্ট গভর্নমেন্টের ওই রিয়েলাইজেশন, অনুধাবন করতে হবে যে না, একটা ভালো জিনিস আসলে আমি এটা গ্রহণ করব। ঠিক যেমন এখনো প্রাইভেট হসপিটালের 2 লক্ষ বেড আছে, আমরা তাকে ইউজ করছি না। তো আমি মনে করি কি, আমি সরকারকে নিয়ে চিন্তা করি, আমি ইন্ডিভিজুয়াল কোনো মিনিস্টার বা কেউ কি করলো সেটা না। সরকার এই জিনিসটা করে নাই, সিস্টেম ডেভেলপমেন্ট করে নাই। এই জন্য আপনি দেখবেন যে কোনো ক্রাইসিসের সময় we break down into pieces. ধন্যবাদ পার্থ ভাই, আমি আপনার কাছে আসছি, তার আগে আমি একটু স্যারের কাছে আবার যাচ্ছি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার, পার্থ ভাই এটা প্রশ্ন করছিল যে খাদ্যমন্ত্রীর নাম আমরা জানি কিনা। কথা আমি তো কিছুদিন আগে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর নামই জানতাম না। ও আচ্ছা। করোনা এপিডেমিক হওয়ার আগে স্বাস্থ্যমন্ত্রীর নামই জানতাম না। দেখেন, আমি একটা কথা বলি, আমার কাছে মনে হচ্ছে গতবার যখন মন্ত্রিসভা রদবদল করা হলো, মানুষের ডিসিশন থাকে কেন এতগুলা ইয়াং লোককে এই মন্ত্রিসভা আনানো হয়েছে, যাদের অনেকেই পার্থ যেটা বলেছে আইডেন্টিটি ক্রাইসিস আছে। একটা কারণ তো থাকতে হবে। আমার কাছে মনে হয় কারা যেন কিভাবে যেন এমন একটা দুর্বল মন্ত্রিসভা গঠন করতে চেয়েছে বা করেছে, যাতে সবকিছু প্রচন্ড ভাবে প্রধানমন্ত্রী কেন্দ্রিক হয়ে পড়ে, এবং ব্যক্তিত্বহীন, যোগ্যতাহীন বা ব্যক্তিত্ব কম আছে, যোগ্যতা কম আছে, পরিচিতি কম আছে, প্রভাব কম আছে, এরকম লোকদেরকে অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রিসভাতে, এটা তো একটা দেশকে শক্তিশালী, আওয়ামী লীগে তো অনেক যোগ্য লোক আছে। আজকে আপনি চিন্তা করেন, যদি স্বাস্থ্যমন্ত্রী তোফায়েল ভাই থাকতো, আজকে যদি স্বাস্থ্যমন্ত্রী আমুদ সাহেব থাকতো, ওনারা কি অবস্থা?
আজকে খাদ্যমন্ত্রী যদি আপনার নাসিম সাহেবের বিরুদ্ধে কমপ্লেন থাকতে পারে, কিন্তু ওনারা তো ঘাগুলো অন্তত জানে, পালসটা বুঝে, একটা ক্রাইসিস ম্যানেজমেন্টটা বুঝে, ব্যক্তিত্বটা আছে। যাক, আমার কাছে একটা নিয়ে অবাক লাগে কি, আমি পার্থকেও জিজ্ঞেস করতে চাই যে সিম্পল যে কয়েকটা জিনিস যেগুলো আমরা কেরালা থেকে শিখতে পারি, যেগুলি আমরা শ্রীলঙ্কা থেকে শিখতে পারি, যেগুলি আমরা কলকাতা থেকে শিখতে পারি, এমনকি পাকিস্তান থেকে শিখতে পারি, সিম্পল কয়েকটা জিনিস গভর্নমেন্ট করে না কেন? যে ম্যাক্সিমাম লোকের তো বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনি সরাসরি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন না কেন? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি প্রাইভেট যে হসপিটালগুলো আছে এদেরকে আপনি কেন ইনভলভ করেন না? তিন নাম্বার হচ্ছে যে গভর্নমেন্টের যদি কোনো পার্টিকুলার ব্যক্তির ব্যাপারে অ্যালার্জিও থেকে থাকে, গভর্নমেন্ট তো ধরেন বিএনপি থেকে গভর্নমেন্টের অনেকের ব্যাপারে অনেক অ্যালার্জি থাকতে পারে, কিন্তু আমার তো মনে হয় না মির্জা ফখরুল আলমগীরকে নিয়ে তাদের ওইরকম অ্যালার্জি থাকার কথা। অনেক ব্যাপারেই তো তারা বসেছে, একটা নির্বাচন নিয়ে যদি বসতে পারে দুইবার, তারপর পার্থের মতো ইয়াং যারা ভাইব্রেন্ট যারা কাজ করছে, এই ধরনের লোকদেরকে নিয়ে একটা ক্রাইসিস গ্রুপ করা, একটা জাতীয় পর্যায়ে পরামর্শ সভা করা, এটা তো একটা জাতিকেও একটা কনফিডেন্স দেয়। এই জিনিসগুলো করতে প্রবলেম কোথায়? আমি তো শুনি গভর্নমেন্টের কাছে প্রচুর পরিমাণ চাল রয়েছে, মাঠে আপনার ধান পড়ে আছে, আমাদের অনেক টাকা পয়সা আছে। এখন যদি থাকেও আপনাকে ক্রাইসিস ম্যানেজ করতে হলে, যেহেতু কোনো সিস্টেম ছিল না এতদিন এবং সিস্টেম নাই, এই জন্য আপনাকে কোনো মানে এর একটা খুব ন্যারো, এখানে আপনার ভুল করার কোনো স্কোপ নাই। এখানে আপনাকে প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট নিতে হবে। প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট তো একজন ব্যক্তি নিতে পারে না, এটা তো সম্ভব না। আমাদের প্রধানমন্ত্রী অনেকের চেয়ে অনেক যোগ্য হতে পারেন, কিন্তু একজন তো এই শোটা রান করতে পারবে না। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও তো হচ্ছে না। ফলে একটা খুব কনসালটেটিভ প্রসেস লাগবে, এবং প্রধানমন্ত্রীর সাথে উনাকে ভুল তথ্য দিয়ে বা উনার রিয়ালিটিটা বলতে পারবে এরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক রাখবে। আপনি একটা ন্যাশনাল ক্রাইসিস কমিটি করে আপনি ওখানে দরকার হলে আকবর আলী খানকে আনেন। আকবর আলী খান তো 10 বার চিন্তা করবে না যে প্রধানমন্ত্রীকে আমার স্থাপকতা করতে হবে বা প্রধানমন্ত্রীর মন জোগাড় তুলতে হবে। স্যার আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, যে জিনিসটা আমি জাস্ট আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, যেটা সবাই জানতে চাচ্ছে, যে এই মুহূর্তে কেন একটা জাতীয় সমন্বয় কমিটি করা হচ্ছে না? আপনি আকবর আলী স্যারের কথা বললেন, এখানে সাকর সাহেব ওই দিন আসছিলেন, বদিউল আলম মজুমদারও আসছিলেন, কেন করা হচ্ছে না? কেন করা হচ্ছে না তো আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে সামহাও সরকারের মধ্যে একটা অংশের মধ্যে এমন একটা ইগো আছে যে ওনারা মনে করেন যে এখানে প্রধানমন্ত্রী একাই যথেষ্ট। কারো পরামর্শ নেওয়া বোধহয় সরকার বা প্রধানমন্ত্রীর জন্য ব্যক্তিত্ব হানিকর বা মানহানিকর, হয়তো তারা এই ধরনের কিছু ভাবে। আশ্চর্য একটা ইগো, আশ্চর্য একটা অহম। আইদার এটা অহম অথবা একটা নির্বুদ্ধিতা, এটা ছাড়া তার কিছুই হতে পারে না। আপনি দেখেন যে মমতার দিকে তাকান, আপনি কলকাতাতে কত বড় বড় লোকের, অমর্ত্য সেনের সাথে কথা বলছেন, ওখানে অভিজিতের সাথে কথা বলছেন, বড় বড় মানুষকে কনসাল্ট করছেন, বড় বড় মানুষকে ইনভলভ করছেন। আপনি এখানে ব্র্যাককে ইনভলভ করেন না কেন? গণস্বাস্থ্যকে ইনভলভ করেন না কেন? গ্রামীণ নিয়ে আপনার অ্যালার্জি আছে, আরো অ্যালার্জি ছাড়া প্রতিষ্ঠানও তো আছে, তাদেরকে ইনভলভ করেন না কেন? এনজিও সেক্টরের সাথে কথা বলেন না কেন? বাংলাদেশের তৃণমূল পর্যন্ত এনজিওরা বিস্তৃত আছে, তাদেরকে কেন ইনভলভ করেন না? এটা কেমন যেন একটা মানে ওনারা কি আমাদেরকে বোকা নাকি ঠিকভাবে আমি বুঝি না। ওনারা মনে করে যে কোনোভাবে যদি কাউকে ইনভলভ করে, কনসালটেটিভ প্রসেস করে, তাহলে দেশের মানুষ হয়তো ভাবতা কমে গেছে বা শক্তি কমে গেছে। আরে ভাই, তাহলে দেশের মানুষ যে আপনাদের বুদ্ধি বেড়েছে, আপনাদের বিচক্ষণতা বেড়েছে, আপনাদের উদারতা বেড়েছে, এটা বাড়ে। এবং এটা কেন আমি এটা উত্তর জানি না। আমি অবাক, আমি নিজেই তো প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করি, আপনি কিছু করার নাই। স্যার, আরেকটা জিনিস, আমি যেহেতু পার্থবাই পলিটিশিয়ান, আপনি পলিটিশিয়ান না, একটা প্রশ্ন ব্রিগেডিয়ার সাগর সাহেব, যে উনি এখন পর্যন্ত কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো মেয়র, কোনো চেয়ারম্যানকে মাঠে দেখেন নাই। আপনি কি আমার কথা শুনছেন স্যার? স্যার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি পার্থভাইয়ের কাছে যাচ্ছি। পার্থভাই আমার কথা শুনতে পাচ্ছেন? পার্থভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যে মাঝখানে কিছুক্ষণ শুনতে পাইনি। আচ্ছা, আমি একটা প্রশ্ন, যে আপনার এখানে এখন এই কোভিড-19 মোকাবেলায় আমাদের মন্ত্রী, আমাদের এমপি, মেয়ররা কিন্তু সরাসরি মাঠে পাওয়া যাচ্ছে না। যারা আমাদের জনপ্রতিনিধি, যারা ভোটে নির্বাচিত প্রতিনিধি, তারা মাঠে নেই। মাঠে সোশ্যাল ওয়ার্কার আছে, মাঠে ব্যবসায়ী আছে, মাঠে আদার্স পলিটিশিয়ানরা আছে। এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? মাঠে আপনার যাচ্ছে খুবই কম পলিটিশিয়ান, যেমন একজন গভর্নমেন্টের পক্ষ থেকে মাশরাফি গিয়েছে, ম্যাক্সিমাম যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আমার
একটা ব্যাখ্যা আছে, এটা আমার সাথে অনেকে হয়তো একমত হবেন না। আর ওনারা তো আসলে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন নাকি ওটা নিয়ে ওনাদেরই সন্দেহ রয়েছে। তো জনগণের ভোটে যদি আপনি নির্বাচিত হন এবং আপনার মনে যদি এই বিশ্বাস থাকে যে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে, তাহলে তো আপনি জনগণের প্রতি এক ধরনের দায়িত্বশীলতা, দায়বদ্ধতা অনুভব করেন। ওই দায়িত্বশীলতা, দায়বদ্ধতা যদি থাকতো তাহলে এত গুরুতর একটা পরিস্থিতি, এত পৃথিবীর ইতিহাসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এই যত বড় ডিজাস্টার আসে নাই কোথাও, সবাই বলছে এত বড় ডিজাস্টারে তারা নাই কেন? হয়তো তাদের মনে কোনো একটা কনফিডেন্স আছে যে জনগণের ভালোবাসা পাওয়ার কোনো প্রয়োজন নাই, এমন একটা সরকার ব্যবস্থা তারা কায়েম করতে পেরেছে। জনগণের ভয় পেলেই হবে, জনগণ তাদেরকে ভয় পেলে, জনগণ তাদেরকে ব্যাপারে আতঙ্কিত থাকলেই তাদের হবে, তাদের জনগণের ভালোবাসা পাওয়ার দরকার নাই, এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড হতে পারে হয়তো তারা প্রচন্ড সেলফিশ, নিজেরা ভয় পাচ্ছে যে আমরা আক্রান্ত হব নাকি, বা হয়তো আমি তো আর কোনো কারণ দেখি না। কারণ এখন আপনি দেখেন, আমি একটা আজকে পার্থ অনেক কাজ করছে, আমি আপনাকে একটা কথা বলি, কারণ আমি একটা ইউনিভার্সিটি শিক্ষক, আমি কখনো নিজে কি করি এটা বলি না, কিন্তু আমি আপনাকে যদি বলি আমি চুপ নাই। আমার যেভাবে যা করা, আমার জীবনে আমি এত ভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করি নাই কখনো কোনো ব্যাপারে। আমি আমার নিজের ব্যাপারে বলতে চাই না, বাট আমি নিজেই দায়বদ্ধতা অনুভব করি। আমি না শুধু, আমি আপনাকে বলি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রত্যেকটা শিক্ষক ইনভলভ আছে একটা কাজে, আমি বলবো না এটা ইনভলভ আছে, আমরা আমাদের মতো করে। আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি, যাদের সাথে আমাদের সম্পর্ক 4 বছরের, আর ওনারা পলিটিশিয়ান, তাদের সাথে সারা জীবনের সম্পর্ক ভোটারের। তারা সেই দায়বদ্ধতা কেন অনুভব করে না আমি জানি না, আশ্চর্য। ধন্যবাদ স্যার, আমি আপনার কাছে আসছি, তার আগে আমি একজন কলারের কাছে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। বাংলাদেশের 6 কোটি হচ্ছে দিনে আনে দিনে খায় লোক আছে। সরকার কিন্তু স্পেসিফিক কোনো ডাটাও তৈরি করেনি, এবং যেটা আমরা এর আগের অনুষ্ঠানে স্পিকাররাও বলছেন যে ধরুন নোয়াখালীতে সবাই দিচ্ছে, কিন্তু বরগুনাতে কেউ দিচ্ছে না, আবার বরগুনাতে সবাই দিচ্ছে, বরিশালে কেউ দিচ্ছে না। এই যে মিসকমিউনিকেশন হচ্ছে, কেউ পাচ্ছে 2 ব্যাগ, 10 ব্যাগ, 5 ব্যাগ, আর কেউ পাচ্ছেই না। এবং এই যে কমিউনিকেশনের অভাব, কেউ বলছেন সেনাবাহিনীকে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হোক, অথবা সরকার একটা স্ট্র্যাটেজি তৈরি করুক। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম, প্লিজ। আপনাকে ধন্যবাদ। এই আপনার এই জবাব দিতে হলে ওই আসিফ ভাইয়ের কথাই ফেরত যেতে হবে। আপনার পলিটিশিয়ানকে ইনভলভ করতেই হবে। পলিটিশিয়ান হলো আপনার সরকার আর ব্যুরোক্রেসির যে এক্সিকিউশন, তার মাঝখানে যে ব্যালেন্সটা ড্র করে, দ্যাট ইজ দ্য পলিটিশিয়ান। এখন পলিটিশিয়ানরা কেন এলাকাতে যাচ্ছে না, এটা সেম রিজন কেন মেম্বার চেয়ারম্যানরা চুরি করছে। যেই কারণে ওনারা চুরি করছে, ওই কারণেই এমপিরা এলাকাতে যাচ্ছে না। রিজনটা কি? মেম্বার আর ইউনিয়নের মেম্বার আর চেয়ারম্যানরা টাকার বিনিময়ে চেয়ারম্যান আর মেম্বার হয়েছে। সুতরাং তারা মনে করেন যে আমরা এই টাকাটা এবার উঠিয়ে ফেলবো, বা তারা এটা একটা নর্মাল প্র্যাকটিস। আর এমপিরা মনে করেন যে আমরা তো ভোটে নির্বাচিত হইনি, তো সুতরাং আমাদের কোনো দায়বদ্ধতা নেই, এবং এইটাই রিজন যার কারণে তারা এলাকাতে ওটা হচ্ছে না। আর যেহেতু যাচ্ছে না, ন্যাচারালি গভর্নমেন্টের কি করতে হচ্ছে, ব্যুরোক্রেটের উপরে বা ডিসি সাহেবদের উপরে রিলাই করতে হচ্ছে। এখন ওই ডিসি সাহেবরা তখন হিসাব করছে যে কার কাছে আমি যাব, আমাকে লিস্টটা কে দিবে, আমাকে পলিটিশিয়ান ন্যাচারালি দেখা যাচ্ছে সেখানকার উপজেলা চেয়ারম্যান, সেখানকার এমপি 5 জনের নাম দিচ্ছে। ইভেন কি আপনি জানেন, এই যে দুস্থ ভাতা বলেন, বিজিএফ কার্ড বলেন, যেহেতু আমি পলিটিক্স করি এলাকাতে, আমি জানি সেগুলিও মুখ দেখে 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 দেয়া হয়। এটা একটা রেওয়াজ। আজকে এমন ইউনিয়ন যেখানে আমার ভোট বেশি, সেখানে দেয়া হবে না, যেখানে বেশি আওয়ামী লীগের ভোট বেশি সেখানে দেয়া হবে। বা বিকজ গ্রামে কিন্তু 50% ভোট বলে দেয়া যায় যে এই গ্রামটা আওয়ামী লীগ করে, এরা জাতীয় পার্টি করে, এরা বিএনপি করে, এই এলাকায় ওই অধিষ্ঠিততা থাকে। বাকি 50% ভোট কিন্তু মুভ করে। গ্রামের রাজনীতিটার হিসাবটা কিন্তু আলাদা, তো সেখানে ইজিলি আইডেন্টিফায়াবল যে কে কি করে। এবং এক্স্যাক্টলি তাই হচ্ছে যে আপনার 18 লক্ষ মেট্রিক টন চাল থাকতে পারে, কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ওইভাবে হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে বরগুনাতে কিছু পাচ্ছে, অন্য জায়গায় কেউ কিছু পাচ্ছে না, অন্য জায়গায় চেয়ার। আপনি দেখেন কত চাল চুরি ধরা পড়েছে আর কত আনরিপোর্টেড আছে। জাস্ট আপনারা এইবার আপনি দেখতে পাচ্ছেন, বাট কত আনরিপোর্টেড। আপনি যদি একটু পিছিয়ে যান, আপনি কাবিখার, টিআর, জিআর, এগুলির কোনো হিসাব নাই। আপনি টিআর, জিআর এর গম, কাবিখার গম, একটা খামার, একটা বাড়ি, একটা খামার, এইসব প্রজেক্ট আসছে আর চলে গিয়েছে। আমরা তো অ্যাকচুয়ালি কারাপশনটা তো আমরা দেখেছি যে
আওয়ামী লীগের 4th ক্যাটাগরির একটা লিডারের বাড়ি থেকে 24-25 কোটি টাকা উদ্ধার হয়েছে। কি আসিফ ভাই মনে আছে আপনার কয়েকদিন আগে? তো আমার কথা হলো ইমাজিন করেন একটা 4th ক্যাটাগরির নেতার বাড়ি থেকে যদি 24-25 কোটি টাকা, যেটা আপনার লন্ডনের হিসাবে 2.5 মিলিয়ন পাউন্ড, জাস্ট ইমাজিন করতে পারেন যে কি পরিমাণ করাপশনটা, এই সিস্টেমটা করাপ্টেড হয়ে গেছে। সো আমার মনে হয় যে এইটা আমি বারবার বলি, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি অল পার্টি কোরাম করে না করা হয় তাহলে আমার মনে হয় এটার সুবিচার জনগণের প্রতি করা হবে না এবং এটা জনগণের কাছে পৌঁছাবে না। পার্থ ভাই, এখন আমি প্রথম আলোতে একটা কলাম পড়লাম যে তারা সরকার বা আমাদের আইন প্রশাসন বলছে যে স্টে হোম, বাসায় থাকুন, কিন্তু একটা মহিলা প্রথম আলোতে আমি যেটা দেখলাম যে সে এসে বলল যে আমার পেটে তো খাবার নেই, আমি বাসায় কিভাবে থাকবো। সে রিক্সাওয়ালা বলল যে বাসায় থাকলে মরতে হবে পেটের ক্ষুধায়, আর যদি বাহিরে হয় করোনায় মরতে হবে। তো সরকার যদি লকডাউন ঘোষণাই করবে, এই 3 কোটি মানুষ বলুন না 6 কোটি মানুষ, তাদের জন্য কোনো প্ল্যান, কোনো প্রকার স্ট্র্যাটেজি না করে লকডাউন ঘোষণা করে দিল, এই বিষয়ে কি করণীয় এখন? না, আমি আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করি, আপনার কাছে কি মনে হয় 5 কোটি 6 কোটি মানুষকে বাংলাদেশ সরকার বাড়িতে খাওয়া পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে? লেটস বি স্ট্রেট। এই ধরনের ভাই যেটা বলেন, এই ধরনের কোনো লিস্ট, এই ধরনের কোনো অবস্থান, এই ধরনের কোনো সিস্টেম এটা নেই। এটা যে হ্যাঁ হয়তো পারবে, নতুন আরো হয়তো 50 লক্ষ নামের লিস্ট দেওয়া হচ্ছে বা আরো অনেক কিছু দেওয়া হচ্ছে, বাট ইট ইজ ইম্পসিবল যে আপনি 6 কোটি মানুষকে দেবেন। তো সুতরাং প্রথম আলোতে যে মহিলা বলেছেন বা যে রিক্সা চালক বলেছেন, এই কারণে আপনি তো কমপ্লিট লকডাউন পাচ্ছেন না। আপনি বাংলাদেশে তো যতই লকডাউন দিচ্ছেন আপনি তো কমপ্লিট পাচ্ছেন না। আপনি এত লকডাউন দিলেন, আপনি পারলেন গার্মেন্টস এর লোকজনদের ফেরত আসার জন্য? এই যে মাদারীপুর, শিবচর, ওইসব থেকে আরিচা থেকে এই লোকগুলি আসলো, ওইখানে প্রশাসন কোথায় ছিল? এখানে দেখা যাচ্ছে কান ধরে উঠাচ্ছে, বসাচ্ছে, এই করছে। তো এখানে হাজার হাজার মানুষ যে আসলো, আবার হাজার হাজার মানুষ যে গেল। শুনেন, ক্ষুধার্ত মানুষকে কিন্তু মানুষ মারে না, ক্ষুধার্ত মানুষকে কিন্তু মানুষ মারবে না। আন্দোলন ক্ষমতার জন্য হয়তো মারতে পারে। একটা রিক্সাওয়ালাকে হয়তো একটা বাড়ি দিবে, বাট পুলিশের কাছে গিয়ে যদি বলে আমি খাবো কি, পুলিশ বলবে যা ভাই তুই যা, বা এই না আমার কাছ থেকে। ক্ষুধার্ত মানুষকে কিন্তু মানুষ মারতে চায়। আর আমি বুঝতে পারি যে মানুষের এই কষ্ট হবে, এই জন্য আমরা বলি যে স্টে হোম ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট, আর স্টে হোম মেক শিওর দ্যাট ইউ লুক আফটার আ ফ্যামিলি। যে তাই তো বললাম যে আমাদের ভাই সরকারের নিয়ে তো অনেক কথা বলছি, অনেক দিন বলছি, সারা জীবন বলতেই তো মানে এখন আমাদের আসলে সবাই মিলে কাজ করার একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা আসিফ ভাই বলল। এই প্ল্যাটফর্মটা কে দেবে? বারবার অনুরোধ করব, পার্থ ভাই, এই প্ল্যাটফর্মটা কে দেবে? এই যে সবাই মিলে প্ল্যাটফর্ম দরকার, এটা কে দেবে? এটা সরকার দিবে, এটা সরকারের করতে হবে, এবং এটা বিএনপির বারবার সরকারের নক করতে হবে। আমি এখানে বিএনপি নিয়ে একটা কথা বলতে চাই, যে বিএনপি একটা প্রস্তাব দিয়ে দিল 75 না 77 হাজার কোটি টাকার, সেটা ওবায়দুল কাদের খুবই রংলি রিফিউজ করে দিল। মানে বললো যে এটা হাস্যকর, মানে এভাবে করাটা উচিত না। তো বলতে আছে আমরা কনসিডার করছি, তাতে হয়তো কি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসতো। সেখানে আবার বিএনপির আরো বারবার বলা উচিত, পিল করা উচিত, যাওয়া উচিত। আজকে বেগম জিয়াকে বের করার জন্য যদি ওনার আত্মীয় স্বজনরা বাসায় যেতে পারে, গণভবন যেতে পারে, তাহলে ওবায়দুল কাদের ফর্মালি বলা উচিত যে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবো, বিকজ এই গুরুত্বটা তো কম না। আমার কাছে মনে হচ্ছে বিএনপিও মনে করছে যে গভর্নমেন্ট প্রবলেমে পড়ুক, আমরা একটু দাঁড় ফেলা দিয়ে থাকি। আমার কথা হচ্ছে যে আপনি 77 হাজার কোটি টাকা দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, দেখুন জনগণ যে বিএনপি বারবার দিচ্ছে, আওয়ামী লীগ রিডিউস করছে, এটা মানুষ বুঝতে পারবে। আপনি যখন ম্যাডাম বের হলো জেলখানা থেকে, তখন আমরা পত্রিকায় দেখতে পেলাম যে ম্যাডামের ফ্যামিলি সেখানে গেল বা কোন একটা কিছু হয়েছে বা বের হয়েছে। এখন কেন বলতে পারতেছে না? নির্বাচনের সময় তো আপনি গেলেন, কথা বললেন, যেটা ভাই বললো। আপনি এখন এই যে কিছু জিনিস আছে, যেমন আমি আপনাকে বলি, এই যে মসজিদে যাওয়া নিয়ে যে কথাটা, আমি এই কথাটা বারবার বলছি যে ভাই বাংলাদেশে আলেম ওলামা আছে, আপনি তাদের সাথে বসে মিটিং করেন, মানুষ দেখুন যে আলেম ওলামা। এখন মমতাজের কথা শুনে মানুষ নামাজ পড়তে যাবে না, তা তো হবে না। আমার কথাটা হলো যে ভাই ইয়াবাবতী দাঁড়ায় বললো আপনি নামাজে যান না, মানুষ তো নামাজ পড়তে যাবে, তা হবে না। আমার কথা শুনেও যাবেন, আপনার কথা শুনে যাবেন। আপনি বাংলাদেশের সকল মুরব্বী যারা আছেন, আপনি আলামা শফি সাহেবকে ডাকেন, আপনি সিলেটের ফুলতলা হুজুরকে ডাকেন, আপনি চরমনাই হুজুরকে ডাকেন, বিকজ আপনি পছন্দ করেন না করেন, এদের একটা বড় ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশে, আপনি তাদের মুখ থেকে বের করেন। আমার কথা চলে এসে আমি আসছি আপনার কাছে। আমি তার আগে স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, গার্মেন্টস খোলার বিষয়টা। গার্মেন্টস সারা দেশ লকডাউন, সরকার ইমার্জেন্সি বললো যে গভর্নমেন্ট হলিডে, কিন্তু গার্মেন্টস খুলে দিল এই বিষয়, এবং আসার পরে আবার স্টপ করে দিল, অর্থাৎ এটা ছেলে খেলা হয়ে গেল না?
এটা নিয়ে তো অনেক কথা হয়েছে, আমার কাছে সবচেয়ে পেইনফুল লাগে যেটা ধরেন রাস্তায় আসা যাওয়া, এটা তো আমরা ভিভিডলি দেখেছি। আমার কাছে সবচেয়ে পেইনফুল লাগে যেটা, আপনি পার্থকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমার বাসায় যে 3 জন হেল্পিং হ্যান্ড ছিল এবং ড্রাইভার ছিল, তাদের মধ্যে 4 জনের মধ্যে 3 জনকে আমরা গত মাসের 20 তারিখে ছেড়ে দিয়েছি। আমি তো সাথে সাথে তাদের বেতন দিয়ে দিয়েছি। এপ্রিল মাস শেষ হওয়ার পর মে মাসের প্রথম 3 দিনের মধ্যে তার বেতন দিয়ে দিব। আর গার্মেন্টস এর মালিক তো আমার মতো 1 লক্ষ লোকের যে সম্পত্তি আছে তার চেয়ে বেশি সম্পত্তি তাদের আছে, হাজার হাজার লক্ষ কোটি টাকাও আছে কারো কারো। তা আপনারা শ্রমিকের মার্চ মাসে যখন আপনারা কারখানাটা বন্ধ করে দিলেন, আপনারা মার্চ মাসে তখনই তাদেরকে বেতনটা কেন দিলেন না? এত অমানবিক কিভাবে হয়? এটা তো সরকারের দোষ, এটা তাদের দোষ। সেকেন্ড হচ্ছে, এপ্রিলে তারা বেতন দিবেন না কেন? আপনি কেন প্রণোদনার অপেক্ষা বসে থাকেন? আপনি কি ফকির নাকি? এত বড় বড় কথা বলেন, এত বছর দাপট দিয়ে খেয়ে বেড়ান, আমরা এত টাকা এই করেছি, এই সেই করেছি, তা আপনি 2 মাসের আপনার শ্রমিকের বেতন দিতে পারলেন না? এটা প্রাইমারি ব্যর্থতা তাদের, সেকেন্ডারি ব্যর্থতা সরকারের প্রণোদনা না দিয়ে উল্টা তাদের হুমকি দেওয়া উচিত ছিল যে তোমরা বেতন শোধ করো, নাহলে এই ব্যবস্থা নিচ্ছি। আপনি আজকে বাড়িওয়ালা ডাক্তারকে থাকতে না দিলে বাড়িওয়ালার বিরুদ্ধে দুদক লাগবে, নগর প্রশাসন তাদের সাহায্য বন্ধ করে দিবে, এগুলি বলতে পারেন। তো গার্মেন্টস এর মালিককে শ্রমিককে যে টাকা দিচ্ছে না, যে এই শ্রমিক আমার অর্থনীতির ভিত করে তুলেছে, সরকার তাকে প্রণোদনা না দিয়ে প্রথম হুমকি দেয় না কেন যে তুই বেটা আগে মার্চ আর এপ্রিলে বেতন দে, পরে দেখা যাবে তোর কি প্রণোদনা দিব। এগুলি সরকার কেন করছে না? আমি একটা কথা আপনাকে বলি, আমার কাছে জিনিসটা মনে হয়, দেখেন আমাদের পার্থ তো বঙ্গবন্ধু পরিবারের জামাতা। আমি একটা জিনিস বলি, ধরেন আজকে বঙ্গবন্ধু অনেক, আপনারা জানেন আমি বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসি, যে উনি আমাদের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে 1974 সনে উনার সময় আমাদের এখানে দুর্ভিক্ষটা হয়েছে। আজকে এখন মুজিব বর্ষ, আমার কাছে মনে হয় কি আমাদের প্রধানমন্ত্রীকে এটা রিয়েলাইজ করেন যে মুজিব বর্ষের মতো এমন একটা ইমোশনাল বছরে মেবি উই আর হেডিং ফরওয়ার্ডস টু অ্যানাদার ফেমিন, মেবি এরকম পরিস্থিতি হতে পারে। তো এটা উনাকে তো মানে উনার চেয়ে বেশি কারো তো এই ফিলিংসটা থাকার কথা না যে কোনোভাবেই আমার শাসন আমলে আমি বাংলাদেশে দুর্ভিক্ষ হতে, কোনোভাবেই মুজিব বর্ষে আমি মানুষকে না খেয়ে মরতে দিব না। সবচেয়ে বেশি তো উনারই ফিল করার কথা। এখন উনি যদি শুধু ফিল করেন তাহলে তো হবে না, ফিল করা অনুযায়ী উনাকেই তো বুঝতে হবে যে উনার মন্ত্রিসভার সামর্থ্য কতটুকু। তো উনি অন্যান্য পলিটিশিয়ানদেরকে নিতে পারেন, এনজিওদেরকে ইনভলভ করতে পারেন, বড় বড় ব্রেইন আছে এখানে, বড় বড় প্রতিষ্ঠান আছে এখানে, সবাইকে উনি ইনভলভ করতে পারেন। আমি জানি না ওনার কাছে এই আপিল পৌঁছাবে নাকি, আমি জাস্ট ওনার কাছে আপিল করতে চাই, এটা উনাকে করতে হবে। আপনি এখন ব্যালেন্স রাখার জন্য আমি বিএনপিকে বকা দিতে পারি, পার্থকে বকা দিতে পারি, তাদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। যদি উনি না চায় কোনো কিছু হবে না, যদি উনি চায় সবকিছুই হবে। বাংলাদেশটাকে আমরা এই জায়গায় নিয়ে গেছি, ফলে যেহেতু উনার ক্ষমতা, আমি উনার আপিল করবো, আমরা মুজিব বর্ষ বাংলাদেশে যেন কোনো দুর্ভিক্ষের বছর না হয়, এটা যেন প্রচন্ড মানে অনেক আগের থেকে সাবধানতার সাথে এই পরিস্থিতি যেন মোকাবেলা করা হয়। আমাদের যে খাদ্য মজুদ আছে আমি জানি, আমাদের ফসল যে মাঠে আছে জানি, এটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে ফেমিন হবে না। আপনি জানেন ফেমিন শুধুমাত্র খাদ্যের অভাবে হয় না, ডিস্ট্রিবিউশন প্রবলেমের কারণে হয়। এই পার্থ যেভাবে কথা বললো, আমার তো মনে হচ্ছে ডিস্ট্রিবিউশনে ভয়াবহ প্রবলেম রয়েছে, এটাকে ইমিডিয়েটলি নেগোশিয়েট করতে হবে। আমি বললাম যে এটা তো খুব বেশি এক্সপ্লেইন করার কিছু নাই। মুজিব বর্ষ আমাদের সরকারের জন্য এবং বাংলাদেশের অনেক মানুষের জন্য খুবই ইমোশনাল একটা বছর। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা সংগ্রামে অবিসংবাদিত নেতা, এবং উনার আপনার জন্মশতবার্ষিকীর এই বছরটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে খুবই স্পর্শকাতর ভাবে দেখা হচ্ছে। দেখা হওয়ার অনেক প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, এবং এরকম একটা বছর যেন আমাদের জীবনের ট্র্যাজেডির বছর না হয়। ধরেন আজকে পার্থ যেভাবে বলছিল যে ডিস্ট্রিবিউশন প্রবলেমের কথা, বা আমাদের এখানে কোভিড কতদিন থাকবে এটা আমরা জানি না, অনেকে কেউ বলছে এটা 2022 সন পর্যন্ত থাকতে পারে, বিদেশি এক্সপার্টরা বলছে। সবকিছু মিলে একটা আশঙ্কা আগের থেকে প্রকাশ করা ভালো, আশঙ্কা আগের থেকে মাথায় নিয়ে কাজ করা ভালো। কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রের রেসপন্স করার ক্ষমতা খুব সীমিত, ফলে অনেক আগের থেকে আশঙ্কা নিয়ে কাজ করা উচিত গভর্নমেন্টের। আরেকটা প্রসঙ্গ আপনি একটু আমাকে জিজ্ঞেস করবেন, আমি যেহেতু তাদের চলে যেতে যাচ্ছি এই জন্য আপনাকে একটা কথা বলি। কারণ আপনি বিরতির আগে বলছিলেন প্রবাসীদের কথা। দেখেন আমি আপনাকে একটা জিনিস বলি, যখন আমাদের এখানে প্রবাসীদের আসতে বাধা দেওয়া হচ্ছিল, আমার তখন কোথাও কোনো গণমাধ্যমে অ্যাক্সেস নাই, কিন্তু আমি অত্যন্ত স্ট্রংলি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম ইটালির যুবকের সিস্টেম নিয়ে প্রশ্ন, এবং আপনারা হয়তো দেখেছেন সেটা, আমি আমার ফেসবুকে লিখেছি, পৃথিবীর প্রত্যেক দেশের মানুষের তার দেশে ফিরে আসা হচ্ছে মৌলিক অধিকার, আমাদের দেশে ওটা হচ্ছে সাংবিধানিক অধিকার। এই অধিকার লঙ্ঘন করার অধিকার পৃথিবীতে কোনো গভর্নমেন্টের নাই। এবং আমরা জানি যে উন্নত দেশগুলো তাদের দেশের নাগরিকদের জন্য চার্টার প্লেন পাঠিয়ে তাদেরকে
দেশে নিয়ে Right. প্রবাসীরা ফিরেও আসবে, প্রবাসীদের ক্ষেত্রে যে সমস্ত বিরূপ মন্তব্য করা হয় অত্যন্ত কঠোর ভাবে সেটা সমালোচনা করেছি। মনে করি আমি গার্মেন্টস এর উপর বাংলাদেশ দাঁড়িয়েছে আমি বিশ্বাসও করি না, বাংলাদেশ আসলে দাঁড়িয়েছে রেমিটেন্সের উপর। আমাদের মিনিমাম কৃতজ্ঞ থাকা উচিত। প্রবাসীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করা দরকার, আমি পার্থের কাছে রিকোয়েস্ট করবো যে এটা যেন পলিসি লেভেলে পৌঁছানোর চেষ্টা করা হয়। সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক প্রবাসী বেকার হয়ে যেতে পারেন, আবার অনেক প্রবাসী আছেন যারা আপনার হয়তো ওইখানে খুব বৈধভাবে নাই, তাদের জন্য মারাত্মক প্রবলেম কোভিড পরিস্থিতি। সরকারের পক্ষ থেকে দুইটা জিনিস খুব ইমিডিয়েটলি ভাবা দরকার। যেমন আমাদের মন্ত্রী কিন্তু বলেছেন চাকরি হারিয়ে, এক নাম্বার হচ্ছে সারা বছর সারা জীবন ধরে 20 বছর 30 বছর ধরে তারা আমাদের অর্থনীতিকে ধরে রেখেছে, কি $20 বিলিয়ন দিয়েছে, এরকম হিসাব হয় বছরে। এখন তারা যখন ফেরত আসবে কাজ হারিয়ে, যদি ফেরত আসে তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা আপনার আছে বা তাদের জন্য আপনার কি চিন্তা আছে, এটা একটা ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে যারা বিভিন্ন দেশে অবৈধ হিসাবে আছে বা কাগজপত্র সংকট রয়েছে, আমি দেখেছি পর্তুগালে সবাইকে গণহারে বৈধ করে দেওয়া হয়েছে, এবং ওদের ব্যাপারে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমাদের তো যারা অ্যাম্বাসেডার আছেন বিভিন্ন দেশে তারা তো রাজকীয় জীবনযাপন করেন, তো তাদেরকে একটু অ্যাক্টিভেট করা দরকার যে ওইখানে যারা বাংলাদেশের লোকজন আছেন বিশেষ করে কাগজপত্রের প্রবলেম আছে তাদের ব্যাপারে একটা মানবিক আপিল রাখা যায় নাকি। এই দুইটা কাজ সরকারের পক্ষ থেকে খুব ইমিডিয়েটলি করা প্রয়োজন বলে আমি মনে করি। স্যার আপনি যেহেতু আমি আপনাকে একটা প্রশ্ন করি স্যার, যে জিনিসটা আমাদের মিডল ইস্টে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে এদের অবস্থা কিন্তু এখন করুন। এই বিষয়ে আমাদের এম্বাসি বা আমাদের হাইকমিশন বা আমাদের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় কি পদক্ষেপ নেওয়া উচিত বা নিচ্ছে কিনা আপনি কি মনে করেন? তারা কি পদক্ষেপ নিচ্ছে বলে আমার বিশ্বাস হয় না, বুঝছেন। আমরা তো বিদেশে গেলে অ্যাম্বাসেডারদের বিরুদ্ধে এবং অ্যাম্বাসির লোকজনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ শুনি, মনে হয় যেন তারা ওখানে রাজদূত হিসাবে গিয়েছে। রাজদূত থাকতো না আগেকার দিনে, রাজার প্রতিনিধি জীবনযাপন করে, অথচ তারা হচ্ছে জনগণের ট্যাক্সে পাওয়া বেতনভোগী কর্মকর্তারী। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের মানুষকে সেবা করা হচ্ছে, সবসময় সেবা করা হচ্ছে তাদের দায়িত্ব। তাদের ডিএনএ এর মধ্যে ওই জিনিসটা নাই, ফলে তারা কোভিড পরিস্থিতিতে তারা এটা করছে নাকি বাংলাদেশের পলিটিশিয়ানরাই করে না, তারা এমবাসির লোকজন কি করছে বিশেষ করে মিডল ইস্টে যারা প্রবাসী হন তাদের কিন্তু এই দেশে ফিরে এসে কর্মসংস্থানের সুযোগ খুব কম, কারণ তাদের অনেকেই শিক্ষাগত কিছুটা সমস্যা থাকে, ব্যক্তিগত সম্পত্তি সীমাবদ্ধতা থাকে। ফলে এই লোকগুলো যখন মিডল ইস্ট থেকে ফেরত আসবে আপনার তো তাকে পুনর্বাসন করতে হবে। আর ইউরোপ আমেরিকায় এর চেয়ে বড় প্রবলেম হচ্ছে হয়তো কাগজের প্রবলেম আছে অনেকের, বৈধ কাগজপত্রের, সেখানে তাদের প্রতি সরকারকে মানবিক হওয়া, বিভিন্ন দেশের সরকারকে মানবিক হওয়ার আবেদন করতে হবে, যেটা আমি বলেছি। সরকারের এখানে আমাদের বোধহয় পার্থ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলে একটা জিনিস আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। এখন বাংলাদেশে তো পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে ধরা যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ভারত বিষয়ক মন্ত্রণালয়, এটা মাঝে মাঝে সন্দেহ লাগে। তাদের সমস্ত কর্মকাণ্ড কথাবার্তা সবকিছু একটা দেশ কেন্দ্রিক। পররাষ্ট্র মন্ত্রণালয় মানে পৃথিবীতে 198টা দেশ আছে, আপনাকে খুব অ্যাক্টিভলি এই দুইটা মন্ত্রণালয়কে কাজ করতে হবে। এখন করতে হবে বলছি, আমি জানি না করবে। স্যার আমি শেষ কথাটা, আপনি সরকার, জনগণ, অ্যাডমিনিস্ট্রেশন সবার উদ্দেশ্যে ইন কনক্লুশন, যেহেতু আপনি চলে যাবেন আমি এরপরে পার্থবার কাছে যাব, আপনি শেষ কি বলবেন যে সরকার এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত এবং জনগণ কিভাবে সরকারের সাথে ইনভলভ হওয়া উচিত বা পলিটিশিয়ানরা কিভাবে ইনভলভ হওয়া উচিত? আমার সরকারের কি করা উচিত আমি সবই বলেছি। সরকারের খালি একটা জিনিস মনে রাখা উচিত যে এখানে হাইড করার কিছু নাই। আপনি আপনার বিরুদ্ধে আন্দোলন হলে আপনি পিটিআইটিটা দমন করে ফেলতে পারেন, অনেক কিছু গোপন করা যাবে, কিন্তু কোভিডে মানুষের মৃত্যু, কোভিডে মানুষের আহাজারি, প্রচন্ড অর্থনৈতিক অভিঘাত, এটাকে আপনি আড়াল করতে পারবেন না। এবং আপনাদের তো অন্তত মানে বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধতা কতটুকু আছে আমি জানি না, অন্তত একটা তো বাইরে একটা প্রজেকশন দেওয়ার চেষ্টা করেন যে আপনারা দায়িত্বশীল সরকার, অনেক উন্নয়ন করেছেন, তো সেগুলির দিকে চেয়ে এবং বিশেষ করে বঙ্গবন্ধুর দিকে চেয়ে, মুজিব বর্ষের দিকে চেয়ে অন্তত কিছু কাজ করার চেষ্টা করেন। মানুষ মরে গেলে এবং রাস্তাঘাটে মানুষ মরে থাকলে এটা আপনারা লুকাতে পারবেন না। এবং 1974 সালের মতো এটাও অনাদিকাল যাবত উচ্চারিত হবে, অন্তত এটা মাথায় রাখেন। আর একটা কথা হচ্ছে, আমি
ব্যক্তিগতভাবে কিছু স্টোরি শুনেছি যে আমাদের প্রধানমন্ত্রী খুব দরিদ্র বান্ধব মানুষ, এটা আমি অনেক স্টোরি শুনেছি ওনার খুব ক্লোজ লোক থেকে। তো আমার ওনার আবেগ নিয়ে বা ওনার আন্তরিকতা নিয়ে সন্দেহ নাই, কিন্তু ওনার মধ্যে ওই ইনক্লুসিভনেস আছে নাকি যে সবাইকে নিয়ে কাজ করব আমি, বা স্ট্র্যাটেজিক্যালি ওনার মধ্যে সেই মানে অ্যাটিটিউডটা আছে নাকি সেটা আমি কনফার্ম না। সেই দিকটা ওনার ভাবা উচিত বলে আমি মনে করি। যেহেতু সব ক্ষমতা ওনার হাতে, তো দায়িত্বটা তো ওনারই হাতে। এখন আমি জনগণ, যার হাতে কোনো ক্ষমতাই নাই, জনগণের এই করা উচিত, জনগণের এই করা উচিত, কল্যাণ পার্টির এই করা উচিত, বিএনপির এই করা উচিত, এগুলো বলতে লাভ নাই। বাংলাদেশে একচ্ছত্র ক্ষমতা হচ্ছে সরকারের, এবং সেখানে প্রায় একচ্ছত্র ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রী। ক্ষমতা তার, ইনিশিয়েটিভ তারই নিতে হবে, এবং দায়িত্ব তারই আসলে। সেটাই আমার মানে শেষ কথা। ধন্যবাদ স্যার, আপনাকে কথা আমি শুনে নেব পার্থর সাথে কথা বলে। আমি সরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি পার্থ ভাইয়ের কাছে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ওকে, পার্থ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বেশ কয়েকটা কথা বলি, আমি ভুলে যাওয়ার আগে আসিফ ভাই কিছু কথা উঠে গিয়েছে, আমি জাস্ট একটু ক্লিয়ার করি। সবচেয়ে বড় কথা হলো আসিফ ভাই যে দুর্ভিক্ষের কথাটা বললো, আমার ধারণা, আপনি বলতে পারেন এটা উইশফুল থিংকিং, যে বঙ্গবন্ধুর সময় সিচুয়েশনটা আলাদা ছিল। আমাদের একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, আমাদের সিচুয়েশন অন্য ছিল, ইন্টারন্যাশনাল পলিটিক্স অন্যরকম ছিল। সেই সময়কার সিচুয়েশন আর আজকের সিচুয়েশন কিন্তু এক না। আজকে সরকারের কাছে টাকা আছে, অনেক ব্যক্তি, আপনি অবাক হবেন শুনলে যে মানুষ ব্যক্তিগত পর্যায়ে কিন্তু অনেক কিছু করছে। এইটা যদিও আমি ভয় পাই মানুষের কষ্ট হবে, কিন্তু সেটা দুর্ভিক্ষ পর্যন্ত যাবে কিনা আমি 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 এটাতে সন্দিহান। আমার মানে আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ এর আগে আমরা সবাই মিলে এটাকে রিকভার করতে পারবো। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি ওইটা চিন্তা করি যে অনেক মানুষের প্রাণহানি হতে পারে, এই ব্যাপারে আমি দ্বিমত করবো না। এই গেল একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হলো যে আপনি গার্মেন্টস এর যে কথা বলছেন, আসিফ ভাই যেটা বলে গেছেন, দেখো গার্মেন্টস কিন্তু আপনাকে একটু ভাগ করতে হবে। কিছু ফ্যাক্টরি আছে যেটা 5 বছর 7 বছর হয়েছে, মানতে হবে যে তাদের অবস্থা খুবই খারাপ। কিছু আছে যেটা 25-30 বছর যাব হয়েছে, যারা হাজার কোটি টাকা পর্যন্ত কামিয়েছে গার্মেন্টস এর মালিকরা। এখন সম্পূর্ণ গার্মেন্টস সেক্টরকে আপনি একটা ছাতির নিচে আনতে পারবেন না। এখানে আপনার বের করতে হবে যে নতুন এন্টারপ্রেনার্স কারা, গত 5-7 বছরে যারা ব্যাংকের লোন কোনো মতে শোধ করে দাঁড়াচ্ছে, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ, আর যারা 25-30 বছর যাবত গার্মেন্টস এর দেশকে চালিয়ে যাচ্ছে তাদের ফিনান্সিয়াল, তারা 2 মাস কেন, তারা 5-6-1 বছর তাদের কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষমতা রাখে, যাতে অনেকেই পারে না। তো আমার মনে হয় গার্মেন্টস দেরকে বেইল আউট করার জন্য যে 5,000 কোটি টাকা ব্যবসায়ীদেরকে বেইল আউট করার জন্য বা গার্মেন্টস দেরকে, সেটাকে অনেক ক্যাটাগরিজ করে ভাগ করা উচিত সরকারের। আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি আমি। হ্যাঁ, যে নতুন কারা এসেছে, গত 5 বছরে কারা এসেছে, 7 বছরে কারা আছে, আর কারা আগে থেকে সেখানে আছে। আর দেখুন, বেতন দেওয়াটা না দেওয়াটা এটা মানসিকতার ব্যাপার। একটা মানুষ যদি মনে করি তার জন্য যারা কাজ করেছে তার কর্মচারীদেরকে যদি বেতন না দিয়ে তার ল্যাভিশ লাইফ সে লিড করে, তাহলে আমি মনে করবো সে আগুন দিয়ে তার পেট করছে। ওই দায়িত্ববোধ ওনার নেই। এরকম অনেক মানুষ আছেন যে তারা দিয়ে দিয়েছেন 2 মাসের বেতন, অনেকে আছেন যে দিতে চাচ্ছেন না। এটা ব্যক্তিগতভাবে অফকোর্স এটা সত্যি কথা যে সরকার প্রচন্ড প্রেশার ক্রিয়েট করতে পারে। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা গার্মেন্টস এর ব্যাপারটা সবসময় দেখেছি যে গার্মেন্টস একটু ক্রাইম বেবির মতো। কোনো প্রবলেম হলে আগেই তারা প্রথম থেকে আরম্ভ করে যে আমাদের ইকোনমি কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের শিপমেন্ট হবে, আমাদের এটা হবে, আমাদের সেটা হবে। এবং এই এখনো এটা ডিফারেন্ট না, এখনো এটাই চলে যাচ্ছে যে গার্মেন্টসরা কেন জানি কোনো প্রবলেম পড়ে গেলে ওনারা খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে, মানে ওনারা কোনো কারণে কোনো ধরনের লসের কোটায় যেতে চায় না। যাই হয় আর কি, ব্যবসায়িক মানুষরা অনেকদিন ব্যবসা করতে 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 লস আর প্রফিটের মধ্যে আটকে পড়েছে। আর প্রবাসীদের নিয়ে যেটা আপনি কথা বললেন, দেখুন এই কথাটা আমি বলবো যে প্রবাসীদের নিয়ে তো আমি পার্লামেন্টে কথা বলছি, আগেও বলেছি, আমরা প্রবাসীদেরকে এমন একটা অ্যাটিটিউড হয় না, আসলে আমরা সম্মান করি না। সম্মান থেকে দায়িত্ববোধ আসে, দায়িত্ববোধ থেকে ভালোবাসা আসে। প্রবাসীদের দিয়ে এই দেশ চলে, কোটি 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 টাকা। আপনি শুনেছেন মন্ত্রীরা প্রবাসীদেরকে নিয়ে কিভাবে কথা বলে। বাট আমি
এই কয়েকদিন আগে জেনেছি যে এর আগেও আমি একটা টক শোতে বলেছিলাম, ওটা লন্ডনের একটা গ্রুপ টিভি ছিল, ওখানে আমি বলেছিলাম যে প্রবাসীদেরকে তো আইডেন্টিফাই করা খুব একটা কঠিন ব্যাপার না। ওনাদের পাসপোর্ট আছে, ওনারা এখানে কি কাজ করতো বা মিডল ইস্টে কি কাজ করতো বা ইউরোপে কি কাজ করতো, যারা ফেরত এসেছে বাংলাদেশে, আমি শিওর প্রবাসীদের সাথে সরকার যদি তাদেরকেও একটা লোনের ব্যবস্থা বা অ্যাকোমোডেট করার একটা ব্যবস্থা করে, আমার মনে হয় এটা ওনাদের উপর সুবিচার করা হবে। কারণ বাংলাদেশের প্রতি ওনাদের কন্ট্রিবিউশন অনেক, এই দেশের ইকোনমির প্রতি, এই দেশের যত উন্নয়ন আপনি বলতে পারেন, যাই বলতে পারেন, আমরা যাই বলি, গ্রোথ বলেন, এই বলেন, প্রবাসীদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। পার্থ ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটা জিনিস যে প্রবাসীদেরকে, এটা তো অবশ্যই বর্তমান সরকার বা সরকারই উচিত প্রবাসী যারা খুব ভালো অবস্থায় নেই তাদেরকে সাপোর্ট দেওয়া, কিন্তু একটা কথা যেটা আমি আরও আগের স্পিকারদেরকেও প্রশ্ন করেছিলাম, যে প্রবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে অথবা তাদেরকে অপমান করা হচ্ছে, যে দোকানের মধ্যে স্টিকার দেওয়া প্রবাসী প্রবেশ নিষেধ, প্রবাসীরা নবাবজাদা, এই যে কমেন্টসগুলো, এগুলো কেন হচ্ছে যদি তারা রেমিটেন্স হয়ে থাকে? দেখুন, নবাবজাদার কথাটা তো একজন মন্ত্রী বলছে, বাট এই যে দোকানে মানা করা, স্টিকার দিয়ে দেওয়া, এগুলি আমার মনে হয় না এগুলি সরকারের প্যাট্রোনাইজ, এগুলি ব্যক্তির উপর। কারণ আপনি যখন একটা কথা বলবেন এজ এ আপনি বাংলাদেশের ইনফ্লুয়েন্স, একজন বাংলাদেশের মানুষ আপনাকে ফলো করে, এখন মন্ত্রী যদি একটা কথা বলে যে আপনারা কি নবাবজাদা, তখন তো দোকানদার সেটা ফলো করবে। যে মন্ত্রী যদি বলতে পারে আমি দোকানদারের সাথে, আমি আপনার সাথে 100% একমত যে মন্ত্রীর এই কথা বলাটা প্রবাসীদের অবস্থাটা অনেক প্রিক্যারিয়াস, অনেক হালকা নড়বড়ে করে দেয়, যাতে করে অন্যেরা সাহস পায় এই ধরনের সুইপিং কমেন্ট করার জন্য, অপমানজনক কথা বলার জন্য, ন্যাক্কারজনক কথা বলার জন্য। এবং এটা অত্যন্ত অবজেকশনেবল যে এই ধরনের অ্যাটিটিউড প্রবাসীদের উপর থাকা। আর যেটা আসিফ ভাই বলে গেলেন যে প্রবাসীরা যে কোনো সময় বাংলাদেশে আসতে পারবে, ওনারা বাংলাদেশের সন্তান, যে কোনো সময় আসতে পারবে, ওনাদের টাকাটা আমরা নিতে পারবো, কোটি কোটি রেমিটেন্স নিতে পারবো, কিন্তু ওনাদেরকে আমরা বিপদের সময় ওখানে রেখে দিতে হবে না। আমিও এটার সাথে একমত না। আমি মনে করি ওনারা আমার আপনার মতো একজন, বরং ওনারা, আমি তো পার্লামেন্টে বলেছিলাম যে দিস আর দ্য গোল্ডেন লেবার্স অফ দ্য কান্ট্রি, ভিআইপি ওনাদের হওয়া উচিত। এবং হয় না, আমরা তো একটু জাতি হিসেবে আমরা তো একটু কৃপণ ইন দ্য সেন্স, আমরা সম্মান দিতে অনেক কৃপণতা বোধ করি, মানুষকে মানুষের সঠিক জায়গায় বসাতে বা সঠিক সম্মান দিতে আমাদের মধ্যে একটু কৃপণতা আছে। তবে একটা কথা আমি বলবো প্রবাসীদের জন্য, আমি বলবো যে এই প্রবাসীরা কিন্তু বিদেশে বলেন ইউএই বা আরব দেশে, সৌদি আরব, লন্ডন, ইটালি, সব জায়গাতে প্রচন্ড লেভেলে একটা বড় অংশ রাজনীতির সাথে জড়িত। এটা তো আপনি আমার সাথে একমত, তাই না? 100%। তো ওনারা এখানে কথা বলেন না কেন? ওনারা ওনাদের দলকে চাপ দেন না কেন? ওনাদের দল থেকে কথা বলেন। কিন্তু আপনি কি মনে করেন, আপনি পার্থ ভাই, আপনি তো একজন বিজ্ঞ পলিটিশিয়ান, আপনি কি মনে করেন আমাদের সেই অবস্থা এখনো আছে যে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা জাতীয় পার্টি বা আপনার দল একটা ভুল করলে আপনার দলের একজন নেতাকর্মী সেটা প্রোটেস্ট করার সাহস বা হিম্মত আছে? না, আমি আপনাকে জিনিসটা বুঝাই। আওয়ামী লীগ করবে না কেন? আওয়ামী লীগের এই পলিসির এগেইনস্টে, কারণ প্রথম তো উনি প্রবাসী। আওয়ামী লীগও যদি ওখানে করে, তাহলে অন্ততপক্ষে এখানকার এমপিরা যারা তখন 2 দিন পর লন্ডন যাবে বা 3 দিন পর মন্ত্রীরা যাবে, অন্ততপক্ষে যাতে চোখের দিকে তাকাতে একটু লজ্জাবোধ হয়, অন্ততপক্ষে সেটাও তো থাকা দরকার, তাই না? আমি তো বলছি না যে ওইখানে আন্দোলন করে আপনি এখানে গভর্নমেন্ট, আমরা এই গভর্নমেন্ট ফোন করে দেবেন, আপনারা কি গভর্নমেন্ট ফোন। কিন্তু আমার কথা হচ্ছে অন্ততপক্ষে আপনাদের, আমরা যে দেখি যে বড় বড় নেতারা গেলে বা এই গেলে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ওখানে, সৌদি আরবে আমি গিয়েছি, আমি দেখেছি। তো আমার কথা হলো এই যখন প্রবাসী ইস্যুতে তো সবার এক হওয়া উচিত, মানে আমার ধারণা যে এই ইস্যুটা তো এক হয়ে অন্ততপক্ষে আপনারা সেখান থেকে যদি ওই লবিংটা করেন। আর বিদেশে আরেকটা ব্যাপার আছে, আমি দেখেছি যে আমাদের এখানে যেমন আওয়ামী লীগ বিএনপির মুখ দেখা দেখি বন্ধ, বিদেশে তো জিনিসটা এভাবে কাজ করে না। বিদেশে তো রাজনীতি যদিও তারা করে, কিন্তু তারা অনেক সোশ্যাল অকেশনে বসে, অনেক সৌহার্দ্য একত্রিত হয়ে কাজ করে। হ্যাঁ, আমি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখতে পেরেছি। আচ্ছা পার্থ ভাই, আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেটা আমি আজকে সকালে অনেক ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে তাদের সাথে কথা বলছে, যারা ইন্টার্নি করছেন বা যারা অলরেডি শেষ করে নতুন জয়েন করছে, আমার ফ্রেন্ডরা, তাদের সাথে, যে ডক্টর মঈন যে মারা গেলেন, এটা কি এই যে উনার যে একটা ফেসবুকে স্ট্যাটাস আমরা পড়েছি যে আমার জন্য একটা আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা যায় কিনা, এটা সরকার বা কেউই করতে পারে নাই, এটা কি ডাক্তারদের মনোবলকে ভেঙে দিল না? এবং ডাক্তাররা অবশ্যই ভেঙে দিল। ডাক্তার কেন, আমরা প্রত্যেকটা ডাক্তাররা তো আরো অনেক বেশি ভালনারেবল, বিকজ ওনারা তো একদম
সামনে চলে যাচ্ছে, ওনারা তো একদম পেশেন্টকে ফার্স্ট হ্যান্ড দেখছেন। আমরা তো তাও ঘরের মধ্যে থাকছি, লকডাউনে আছি, অনেক সেফটি সিকিউরিটি নিয়ে। আমি মনে করি ডাক্তারদের প্রতি তো আমাদের দায়িত্ব অনেক বেশি। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আমি আগেও বলেছি প্রত্যেকটা হোটেল ডাক্তারদের জন্য করে দেওয়া উচিত। আজকে নার্সরা, বিভিন্ন হাসপাতাল কর্মীরা বাড়ি যাবে কিভাবে, আসবে কিভাবে, সরকারের লক্ষ লক্ষ গাড়ি পড়ে আছে, এই গাড়িগুলি তাদেরকে ব্যবহার করতে দেওয়া উচিত। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে তাদের যাওয়া আসার ব্যাপারটাকে কনফার্ম করা উচিত। তাদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেগুলি বা পিপিই যাকে বলা হয় সেটা দেওয়া উচিত। অনেক প্রাইভেট হেলিকপ্টার আছে, প্লেন আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া উচিত যাতে করে এটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের কাজ করতে পারে। যদি কেউ অসুস্থ হয় তাকে নিয়ে আসতে পারে। ওই মাইক্রোবাস দিয়ে 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করা উচিত না। শুনেন, ফর স্পেশাল পিপল ইউ নিড স্পেশাল সার্ভিস। না, ডাক্তাররা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। রাইট। ডাক্তাররা আপনি পার্থ ভাই একটা জিনিস আমি আপনার সাথে একমত যে একটা জিনিস বরিস জনসন যখন আপনার বের হয়ে হসপিটালের বেডে থেকে বলছে যে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ডাক্তার নার্সদের জন্য, সেখানে আমাদের দেশে ডাক্তার একটা অ্যাম্বুলেন্স পাচ্ছে না। কম্পেয়ার করুন একটু, আমি এই জিনিসটা আপনার কাছে আসলে এটা আপনার ডাক্তার অ্যাম্বুলেন্স পাচ্ছে না, আপনিও পাবেন না। ডাক্তার ইজ তখন পার্ট অফ দ্য সিস্টেম। হ্যাঁ, বিকজ ডক্টরকে নরমালি দেখা হচ্ছে। আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট ওনারা বাংলাদেশের এই মুহূর্তের শ্রেষ্ঠ সন্তান, এবং এই কোভিড-19 কে যদি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা হয় তাহলে তারা ফ্রন্ট লাইনে থাকা যোদ্ধারা, আমরা কিছুই না, আমরা একদমই কিছু না। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে এই সিস্টেম করা উচিত যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত প্রাইভেট হেলিকপ্টার আছে সেটা গভর্নমেন্ট কনফিসকেট করতে পারে বা নিতে পারে। গভর্নমেন্টের অনেক কিছু আছে, এয়ার অ্যাম্বুলেন্স, এটা সেটা পরিষেবাকে ব্যবস্থা রাখা উচিত যে একটা ডক্টর যদি কোনো কারণে এফেক্টেড হয় বা একটা নার্স যদি এফেক্টেড হয় বা একটা স্বাস্থ্যকর্মী যদি এফেক্টেড হয়, ইভেন যে তাদের প্রতি দেখানো উচিত যে আমরা অনেক বেশি চেষ্টা, অনেক বেশি কেয়ার আমরা করছি ওনাদের প্রতি। এটা আমি 100% আপনার সাথে একমত। ধন্যবাদ পার্থ ভাই। আমি শেষ আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমি অনেকের কাছ থেকে এই তথ্যটা পেয়েছি যে বাংলাদেশে ফরগেট আপনি সরকার, ফরগেট অপোজিশন নেতারা, আপনাদেরও দরকার নেই। শুধুমাত্র আমাদের ঢাকা শহরে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা ব্যবসায়ী আছেন তারা যদি চায়, ইফ দে ওয়ান্ট, তারাই কিন্তু আমাদের বাংলাদেশের যে নিডি মানুষগুলোর 5 মাসের খাওয়ারের ব্যবস্থা করতে পারে। বা এই যে পবিত্র রমজান আসছে, তারা চাচ্ছে না কেন, বা তারা চাইবে কিনা, বা আপনার কি মন্তব্য? না, এটা তো সত্যি কথা। বাংলাদেশে এখন অনেক ধনী মানুষ আছে। বাংলাদেশ ভালো ধনী আছে, খারাপ ধনী আছে, দুষ্টু ধনী আছে, ব্যাংক লুটেরা ধনী আছে, শেয়ার মার্কেট লুটেরা ধনী আছে। ধনীর অনেক ক্যাটাগরি আছে এখন বাংলাদেশে, বাট যাকে বলা হয় অবসিন অ্যামাউন্ট অফ মানি, এরকম ধনীও আছে বাংলাদেশে। সেটা ওনাদের উপর যে ওনারা কতখানি করতে চায়, বাট অফকোর্স ওনারা যদি সদিচ্ছা করে তাহলে করতে হয়। আসলে ভাই বলতে কি, এই কথাগুলি আসলে আমি বললে আবার মানে শোনে না। আপনি অনেক 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 সময় অনেক কিছু করতে করতে, অনেক ধরনের অনেক ওয়েতে পয়সা কামাতে কামাতে আপনার মনে আল্লাহ একরকম একটা মোহর মেরে দেয়। আপনি তখন ওই টাকা গুনতে গুনতে, সুদের হিসাব করতে করতে তখন আর ওই জিনিসটা আমার মনে হয় থাকে না। তারপরও আপনি জানলে খুশি হবেন, অনেক মানুষই নীরবে পড়ে যাচ্ছে, চেষ্টা করছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাসিনোর কোটি কোটি টাকা আসছিল, আপনি জানেন তো, পুলিশ কিন্তু সেটা নিয়ে গেছে রাষ্ট্রীয় কোষাগারে। সেই টাকাটার যদি কোটি কোটি টাকা, আমি অগণিত, আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু বাংলাদেশে আপনি খুব ক্লোজলি বাংলাদেশের সাথে কাজ করছেন, তাহলে সেই টাকাগুলো দিলেই তো আমাদের এখন 6 কোটি গরিব মানুষকে 2 মাস রিল্যাক্স, মানে তারা ঘরে বসে থাকতে পারে। সেই টাকাটা কোথায়? না, সেই টাকা তো গভর্নমেন্টের টাকা আছে। শুনেন, গভর্নমেন্ট দিয়ে দেখে এখন government, it's not about casino money, it's not about illegal. গভর্নমেন্টের টাকার সোর্স আছে, প্রবলেমটা হলো ডিস্ট্রিবিউশনটা, আপনি কিভাবে ডিস্ট্রিবিউটটা করবেন। আরেকটা প্রবলেম আমি আপনাকে বলি, যে ব্যাপারটা হলো যে এই লকডাউনটা করার পর, আপনি এই লকডাউনটা করার পর 2টা মাস লকডাউন করার পর, তারপর যদি মহামারী হয়, গভর্নমেন্টের না অনেক, যদি আমি গভর্নমেন্টে না, আমার সাথে গভর্নমেন্টের কারো যোগাযোগ নাই, বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমরা অনেক কমেন্ট করতে পারি, এটা করলে এরকম, এটা করলে এরকম, লকডাউন করে দেওয়া উচিত, ছাড়া উচিত। তো আপনি যখন এরকম লকডাউন 2 মাস করে দিবেন, তখন একটা সাধারণ মানুষের জন্য কিছুই নাই। হোয়াট হ্যাপেন্স যে আফটার 2 মান্থস যদি এটা মহামারী আকার ধারণ করে, তখন আপনি কোথায় যাবেন? তো অনেক হিসাব কিছু করে আমি শিওর গভর্নমেন্টের কাজ করতে হবে। গভর্নমেন্ট কি করছে আমি জানি না, বাট গভর্নমেন্টের এই সোর্স অফ ফান্ড, টাকা, এইটা প্ল্যান এ, প্ল্যান বি যে আচ্ছা মিডিয়াম ওয়েতে যদি এফেক্টেড হয় কি হবে, অনেক বেশি এফেক্টেড হলে কি হবে, 10 লক্ষ লোক এফেক্টেড হলে কি হবে,
কিটা এনে কি হবে। So আমার মনে হয় যে এই জিনিসগুলি উচিত গভর্নমেন্টের করা, গভর্নমেন্টের কতখানি করছে আমি বলতে পারি না, বাট ক্যাসিনো মানি অনেক কিছু মানি, কত টাকার ক্যাসিনোতে ধরা পড়ছে, 500 কোটি 200 কোটি 400 কোটি হোয়াটএভার, কিন্তু এর চেয়ে অনেক বেশি ফান্ডের অ্যাক্সেস গভর্নমেন্টের আছে। কিন্তু ওই বললাম তো ভাই, ওই সিস্টেমটা ডেভেলপ করতে হবে যাতে করে আপনি ওইভাবে বাড়িতে পৌঁছিয়ে দিতে পারবেন এবং মানুষকে রাখতে হবে। আর এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো যাতে আমরা এফেক্টেড না হই, এটা হলো আমাদের সবচেয়ে, বিকজ আমরা জানি আমরা এফেক্টেড হলে আমাদের এখানে মৃত্যুর হার অনেক বেশি এবং চিকিৎসার ব্যাপারে আমরা তো ঠিক। ধন্যবাদ পার্থ ভাই। আমি শেষ আপনার কাছ থেকে শেষ একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই আপনার কনক্লুশনে আমি যে এখন আমাদের করণীয় কি, সরকারের করণীয় কি, বা আমাদের বাংলাদেশের মানুষের করণীয় কি, বা সরকার কি জাতীয় ঐক্য কিভাবে করতে পারে, এই বিষয়ে আমি আপনার শেষ কথাটা শুনতে চাচ্ছি। দেখুন, আমি মনে করি বাংলাদেশে যা হওয়ার তো হয়ে গেছে, যতখানি কমিউনিটি আমরা এখন থার্ড স্টেজে চলে গেছে, বাংলাদেশের এখন 100% সরকারের আমি মনে করি উচিত প্রাইভেট যে হাসপাতালগুলি তাদের মালিক থেকে আরম্ভ করে সবাইকে কনফিডেন্সে নেওয়া। আমি মনে করি যে মন্ত্রণালয় ছাড়াও একটা কোর কমিটি করা, যেখানে সর্বদলীয় যেটা গভর্নমেন্ট মনে করে যারা কেপেবল, গভর্নমেন্ট একটা অ্যাডভাইজারি কমিটি থাকা উচিত, বাইরের যারা এনজিওদেরকে ইনভলভ করা উচিত। এতে হবে কি, গভর্নমেন্ট যে 100% দিচ্ছে সেটা জানি হয়। গভর্নমেন্ট যারা প্রাইভেট এন্টারপ্রেনার্স তাদের কাছে আরো বেশি অ্যাপ্রোচ করা উচিত, ওনারা যাতে কিভাবে করতে পারে কাজ হেল্প। আর এই ভেন্টিলেটর মেশিন আর আইসিইউ মেশিন সেট আপ করতে তো হবেই, বা তার পাশাপাশি আইসিইউ এক্সপার্ট আমাদের অনেক দরকার। চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে আইসিইউ এক্সপার্ট গুলি আমাদের নিয়ে আসা উচিত। আর দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য, আপনি যখন গম চাল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটাতেও ইউনিয়ন ভিত্তিক সর্বদলীয় কমিটি করে দেওয়া উচিত, বিকজ সর্বদলীয় কমিটি করলে সবাই জানে যে কারা কারা পাচ্ছে, কারা কাছে পাচ্ছে না। ডিসি কে দায়িত্ব দিয়েছে, সর্বদলীয় কমিটি থাকলে এখানে চুরি অনেকাংশে কমে যাবে। আর আরেকটি জিনিস উচিত যে এই যে ডাক্তার, অ্যাম্বুলেন্স, পিপিই, মাস্ক, আফটার যে অ্যাটাক যে সার্ভিসগুলি রিকোয়ার্ড হয়, এই যে ডক্টরদের যে মঈন সাহেব যে মারা গেলেন, আল্লাহ বেহেশত নসিব করুক, আরো অনেক ডক্টর এফেক্টেড, এদেরকে প্রোটেকশনটা দেওয়া উচিত। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সব হোটেলগুলি, যেটা আগেও বলেছি আমি, যেটা ইন্ডিয়াতে কেজরিওয়াল বলেছে, অল 5 স্টার হোটেলস অ্যাভেলেবল ফর দেম। আর ওনাদেরকে এই কমিউনিকেশনের ব্যাপারটা, গভর্নমেন্টের অনেক গাড়ি ঘোড়া আছে, সেগুলি করা উচিত। এই সব কিছু আসলে আমি একা তো বলতে পারবো না, আমার আরো অনেক বুদ্ধিমান এক্সপার্টিজ আরো মানুষ আছে, সবাই একসাথে বসলে আমি শিওর আরো অনেক ভালো জিনিস বের হবে। ধন্যবাদ পার্থ ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন সম্মানিত অতিথির সাথে, যারা বাংলাদেশের ভাবনা, যারা বাংলাদেশের স্বপ্ন, এবং যাদেরকে নিয়ে আপাময় জনতা এখনো স্বপ্ন দেখেন, এবং সেটি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল স্যার এবং জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এবং কথা বলছিলাম আমরা কিভাবে সম্মিলিতভাবে কোভিড-19 মোকাবেলা করতে পারি, এবং কথা বলছিলাম যে এই মুহূর্তে সরকারের করণীয় কি, কথা বলছিলাম এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিজিবি সবাই একত্রিত হয়ে দল, মত, ধর্ম, শ্রেণী, বর্ণ সব বাদ দিয়ে আমরা বাংলাদেশি এবং আমরা একত্রিত হয়ে আমরা এই কোভিড-19 মোকাবেলা করব। আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি কথা আপনাদেরকে বারবার আমি স্মরণ করিয়ে দিতে যাচ্ছি, কোভিড-19 আমরা হতাশ হলে চলবে না, আমরা ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে সাহসী হতে হবে, আমাদেরকে মনোবল সুদৃঢ় করতে হবে, এবং এর মাধ্যমেই কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে একে অন্যকে হেল্প করে দলগতভাবে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। জি জি জি, বলেন পার্থ ভাই। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে, আমরা যে যে ধর্মে আছি সেই ধর্মেও আমরা প্রার্থনা করব যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, এবং এর মাধ্যমেই কোভিড-19 মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ পার্থ ভাই এবং ধন্যবাদ আসিফ স্যার, আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আবার দেখা হবে। প্রিয় দর্শক, আমরা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো